চয়েস অফ ডেট। আর শঙ্করদা যখন বললো যে বিরক্তিগুলো হয়েছিল, আমার মনে হয় আই এম দ্য কজ সব বিরক্তিগুলোর শুটিংয়ের সময়। কারণ শঙ্করদার সঙ্গে শুট করতে গিয়ে আমি শঙ্করদাকে অনেকবারই রাগিয়ে দিয়েছিলাম ডায়লগ ওভারল্যাপ করে। তো থ্যাংক ইউ। মানে প্রথমে যখন জেনেছিলাম দেবশ্রী ম্যাম শঙ্কর স্যারের সঙ্গে একটা সিরিজ করতে হবে, তখন আমার খুব ভয় লেগেছিলাম। ভেবেছিলাম বাড়ি থেকে ফোন করে বলবো যে না আমি পারবো না করতে, সরি। বাট আই এম ভেরি গ্রেটফুল এই অপরচুনিটিটার জন্যে। মানে এটা একটা ব্র্যাগিং রাইট টু সে যে আমি দেবশ্রী ম্যাম শঙ্কর স্যারের সঙ্গে একটা শো করেছি। আই এম ভেরি এক্সাইটেড, কারণ আমারও তো মানে আমরা একটু ঝলক দেখেছি নিজেরাও, তো আমি নিজে খুব এক্সাইটেড যে শোটা কেমন হয়েছে দেখার জন্য। ভীষণ এক্সাইটেড। আমি অপেক্ষা করে আছি মানুষের কীরকম লাগবে এটা, এবং এতদিন পর, অনেক লং গ্যাপের পর আবার ওটিটি প্ল্যাটফর্মে, এটা আমার প্রথমবার ওয়েব সিরিজ। তো আশা রাখবো ভালো লাগবে মানুষের। এবং সৌরভ অত্যন্ত ভালো পরিচালক, একটা নতুন ধরনের চরিত্র পেয়েছি আমি, খুব চ্যালেঞ্জিং, এবং তার উপরে কেমিস্ট্রি, ভেরি টাফ সাবজেক্ট ফর মি। ফর আদার্স আমি জানি না, প্রত্যেকটা সিরিজে সবসময় বলেছি কেমিস্ট্রি কিন্তু কঠিন নয়, কেমিস্ট্রি ইজ আ মিস্ট্রি আমি বলেছি। তো সেরকমই আমি আশা রাখবো যে মানুষ দেখুক কেমিস্ট্রি মাসি, অনেকগুলো মেসেজ আছে, দেখলে বুঝতে পারবে। এবং আমি খুবই আনন্দিত আজকে যে একটা অন্যরকম সাবজেক্ট নিয়ে আমি এতদিন পর আবার ফিরছি। আচ্ছা, এতদিন বাদে ফেরা, কিন্তু এখানে একটা তোমাকে এত বছর বাদে সবাই একটা এই প্রথম হইচই প্ল্যাটফর্মে তোমাকে দেখবে, এবং এটা একটা চ্যালেঞ্জিং চরিত্র এবং নতুন একজন পরিচালকের তোমার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই অভিজ্ঞতাটা কেমন? এই যে 3-4 মাস ধরে একটা এরকম একটা ওয়েব সিরিজে করা, সেই অভিজ্ঞতা ভীষণই ভালো, এবং চ্যালেঞ্জিং লেগেছে রোলটা, এবং খুব চাপের মধ্যেই ছিলাম আমরা। শুটিং মানে অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা শুটিং করেছি, ডেট অ্যাডজাস্টমেন্ট, এই সেই নানান রকম সমস্যা, মানে লোকেশন পাওয়া, সব মিলিয়ে একটা খুব টেনশনের মধ্যে কেটেছে। কিন্তু আমি মনে করি যেটা খুব টেনশনের মধ্যে দিয়ে, মানে অনেক সমস্যার মধ্যে দিয়ে যায়, মানে আমার লাইফে হয়েছে, সেটা খুব সাকসেস হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা শঙ্করদা বললেন, যে শুটিং করতে করতে যে শুটিংয়ের যে এক্সট্রা যে শুটিংয়ের যে শটগুলো নেওয়া হয়েছে, সেগুলো সবকটা কাজে লাগিয়েছে সৌরভ চক্রবর্তী। তোমার ক্ষেত্রে সেই অভিজ্ঞতাকে, মানে আমরা দেখিনি এখনো, তুমি কি দেখেছো, বা তোমার তার কাজের দিক দিয়ে? না, শঙ্করের ক্ষেত্রে কিছু কাটা হয়নি, আমার ক্ষেত্রে 2-1টা কাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর সেটা দরকার পড়েছিল মানে কাটার। আচ্ছা, একটা প্রশ্ন, যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো, সেই দিনকে রিলিজ হবে, ভালোবাসা কঠিন নাকি কেমিস্ট্রি কঠিন? না, এই সরস্বতী পুজোতে এই যে বিদ্যা দেবী, মানে সেই দিনই রিলিজ হবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ডে ফর কেমিস্ট্রি। কেমিস্ট্রি হচ্ছে একটা পড়াশোনার ব্যাপার, পড়াশোনার জড়িত ব্যাপার, তো সেটা খুব ম্যাচ করে সরস্বতী পুজোতে। খুবই আনন্দিত আমি তার জন্য। আগামী দিনেও কি তোমাকে এরকম চরিত্রে দেখা যেতে পারে? ইট ডিপেন্ডস, আমার যদি ভালো লাগে, অন্য ধরনের মনে হয়, তাহলে হয়তো দেখা যেতে পারে, কারণ আমি খুবই কম কাজ করি, এবং যেটা করি মানে ঠিকঠাক করি। ঠিক আছে, এরপরে ফটো নিয়ে নিই ম্যাম। আর বড় কাজ, বড়দের বড় পর্দায়, বড় পর্দায় শাস্ত্রী করছি আমি মিঠুনদার সঙ্গে, এটা 31 জানুয়ারি শুরু হবে। সোহামের প্রোডাকশন, মানে সোহামের প্রোডাকশনে আমি কাজ করছি। পরিচালক পথিকৃত। ঠিক আছে, এরপরে যাদের ফটো, একটা ফটো, হ্যাঁ স্ক্রিন নিন প্লিজ, আপনি সাইড হন। দর্শকদের একটাই রিকোয়েস্ট করবো, আপনারা দেখুন, এতদিন পরে এসছি ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি, আপনারা দেখবেন। আমি চেষ্টা করেছি আপনাদের আনন্দ দেওয়ার, আশা রাখবো আপনাদের কেমিস্ট্রি মাসির থ্রু দিয়ে আপনাদের আনন্দ দিতে পারবো। খুব ভালো, কারণ দেবশ্রীর সঙ্গে আমি আগে কাজ করেছি, আমরা ছবি করেছি, সিরিয়াল করেছি অনেক আগে, 92 বা 93 এরকম সময় একটা সিরিয়াল করেছিলাম, বিখ্যাত মানে আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প নিয়ে, নগর পারে রূপনগর। তো সেখানে অ্যাকচুয়ালি দেবশ্রী আমার মা, কিন্তু একটাই এপিসোডে আমি এবং দেবশ্রী মা ছেলে, তারপরে ও মারা যায় আর কি। তো আমি যখন বড় হই তখন আর দেবশ্রী থাকে না, তখন ও মারা যায়। ছোট আমার যে শীতাংশু চরিত্রটা যখন ছোট, তখন দেবশ্রী অবশ্যই মা। তো তারপরে এতদিন পরে আবার কাজ করলাম, তো ভীষণ ভালো অভিজ্ঞতা। ও অসাধারণ অভিনেত্রী, সবাই জানেন আপনারা, এখানেও তাই ভীষণ ভালো অভিনয় করেছে, সেটা আপনারা পর্দায় দেখতে পাবেন। এবং আমরা শুটিং করতে করতে সেই পুরনো দিনের গল্প করতাম, অনেক মজার ঘটনা সেই সময় ঘটেছিল ওই সিরিয়ালটা করতে গিয়ে,
সেগুলো আর তখন বিখ্যাত সব মানুষরা অভিনয় করেছিলেন, মানে কালিদা ছিলেন, কালী ব্যানার্জি। তো ন্যাচারালি অনেক কথা আমরা শেয়ার করেছি সেই সময়ের, এবং এখন কাজ করতে গিয়ে আবার দেখলাম যে ওর রিফ্লেক্স একই রকম আছে। সৌরভ চক্রবর্তী পরিচালক, নতুন পরিচালক, এবং তার পরিচালনায় ছবি। একেবারে নতুন পরিচালক নয়, অনেকগুলো সিরিজ করে ফেলেছে। ধানবাদ ব্লুজ মতো একটা সিরিয়াল করেছে, যারা রাজনীতির মতো একটি সিরিজ করেছে। তো আমার মনে হয় যে সৌরভের কাজ অলরেডি আপনারা দেখে ফেলেছেন, ভীষণ ভালো ডিরেক্টর। সৌরভ এবং ঈশিতা যখন আমার কাছে প্রস্তাবটা নিয়ে আসে তখন আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে সত্যি এটা অন্য ধরনের কাজ। আমার চরিত্রটাও খুব ভালো লেগেছিল এটা করার জন্য, মানে পর্দায় এটা তো করতে পারবো ভেবে আমার খুব ভালো লেগেছিল আর কি। তো ন্যাচারালি সৌরভ ভীষণ ভালো কাজ করেছে এবং একদম অন্য ধরনের একটা কাজ, আশা করছি সবার ভালো লাগবে। দাদা, তুমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বললে, যেটা মানে এখন তুমি বলার পর অনেকেই ব্যাপারটা নিয়ে ভোকাল হচ্ছে, যে তোমরা যারা মানে দারুণ অভিনেতা এবং তোমাদের মানে প্রশ্ন রাখলে সেখানে অনেক সিন নেওয়া হয়, অনেক শট নেওয়া হয়, কিন্তু প্রপার ইউজ করা হয় না। এখানে তুমি সেই জায়গাটা দাঁড়িয়ে অনেকটা বেশি খুশি যে শটগুলোর প্রপার ইউজ হয়েছে। হ্যাঁ, এটা কেন হচ্ছে এবং এটার সলিউশনটা কি? এটা কতটা না, এখন অনেকেই আছেন, বিশেষ করে এই জবে থেকে ইয়েটা উঠে গেছে, মানে ফিল্মে শ্যুট করা উঠে গেছে। এই যে চিপ ব্যাপারটা এসছে, চিপে শ্যুট হয়, তখন থেকে বেশিরভাগ ডিরেক্টর কি করেন, পুরোটা মাস্টার নিচ্ছেন, পুরোটা ক্লোজ নিচ্ছেন, পুরোটা ওয়েস নিচ্ছেন, আসলে তার এডিটিংটা মাথায় থাকছে না। কিন্তু সৌরভ সেখানে দাঁড়িয়ে কিন্তু শর্ট, যেরকম ভ্যারিয়েশন আছে শর্টের, কিন্তু প্রত্যেকটা শর্ট কিন্তু লাগিয়েছে। কারণ একটাই, এডিটিংটা ওর মাথায় ছিল, এডিটিংটাও জানে, সেই জন্যই অতগুলো শট নিয়েছে এবং সেই সবগুলো শট লাগিয়েছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু বেশিরভাগ ডিরেক্টর রাজগাল আছেন যে অজস্র শট নেন, নিয়ে এবার এডিটারের উপরে ছেড়ে দেন, এবার এডিটার তার খুশি মতো লাগিয়ে দেন। আমি অনেক জায়গায় দেখেছি সেই শটগুলো, আর আমরা হয়তো দিয়েছি কিন্তু সেই শটগুলো নেই, পর্দায় নেই। তো এখানে আছে, আমি ডাবিং করতে গিয়ে দেখেছি সব শট কিন্তু আছে। তো সেই দিক দিয়ে আমি সৌরভকে সাধুবাদ জানাবো যে ওর এডিটিংটা মাথায় ছিল, এডিটিংটা মাথায় রেখে ও শ্যুটটা করেছে। দাদা, তাহলে কি সেক্ষেত্রে যারা তোমাদের মতো সিনিয়র অভিনেতাদের নিয়ে কাজ করছে তাদেরকে আরও অনেকটা সতর্ক থাকা উচিত যে কী করা উচিত, মানে হাউ টু ট্রিট উইথ ইউ, হাউ টু বিহেভ উইথ সিনিয়র? এখন উঠে গেছে সব, এখন আর এসব নেই। বিশেষ করে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা নতুন আসছেন তাদের মধ্যে প্রায় নেই। মানে বসে আছেন হয়তো একজন সিনিয়র অভিনেতা, তার সামনেই আরেকজন পা তুলে দিয়েছে চেয়ারে, তার সামান্যতম মানে সৌজন্য বোধ নেই যে এটা করা উচিত নয়। আমরা কোনো সিনিয়রকে, আমি প্রচুর সিনিয়র অ্যাক্টরের সঙ্গে কাজ করেছি, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে রবি ঘোষ, কালী ব্যানার্জি, সত্য বন্দ্যোপাধ্যায়, মানে সিনেমার আগের সত্য বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, তরুণ কুমার, সাবিত্রীদের সঙ্গে সেদিনও আমি কাজ করেছি, মাধবীদি, এদের দেখলে আমরা ততস্থ হয়ে যাই, মানে আমরা দাঁড়িয়ে পড়ি দেখলে পরে, যে কারণ সিনিয়র একজন ঢুকেছে। আর আজকে এরা রিল করে, মানে সেটে এসে জিজ্ঞেস করে, ও রিল করছে, ডিরেক্টর তার কথা বলছে, কেউ শুনছে না। তারপর যখন বললো এই চল মনিটর কর, তখন বললো হ্যাঁ কোনটা যেন করতে হবে, কী যেন করতে হবে, আচ্ছা কী করছি যেন, মানে আকাশ থেকে পড়ছে তারা, একটুও ইয়ে নেই, মানে কি বলবো, কনসেন্ট্রেশন নেই, একটু স্ক্রিপ্টটা তারা দেখে আসে না ফ্লোরে যখন আসে। অথচ কি হচ্ছে, টিআরপি নামক একটি বস্তু আছে, সেটা পেয়ে গেলে তারা ভাবে এটা আমাদের জন্য হচ্ছে। দাদা, তুমি যখন এই হোমওয়ার্কের কথাটা বললে, আরেকটা জিনিসও হয়তো তুমি শুনেছো যে একটা সময় ছিল অডিশন, থিয়েটার যারা করছে তাদের থেকে বাছাই করে মনোনয়ন করা হতো। এখন এই ইনস্টাগ্রাম এবং রিল ভিত্তিক, ফলোয়ার ভিত্তিক অভিনেত্রী সিলেক্ট করা হয়। হ্যাঁ, এটা খুব খারাপ একটা দিক আমার বলে মনে হয়, কিন্তু কিছু করার নেই, চ্যানেলগুলোও তাই করছে। আমরা কোনো রকমে আছি, সিনিয়র মানে ওই বাবা মা কাকা জ্যাঠা দরকার হয় বলে আছি। তবে বাজেট যেখানে চলে যাচ্ছে, আগামী দিনে একটু টাকা যদি বেশি চাই তাহলে নেবে কি না আমার সন্দেহ আছে। এটা এই ক্যারেক্টার রোলও নতুন খুঁজবে, সেদিন হয়তো আসছে এবং সেটা হবে আমাদের পক্ষে দুর্দিন আর কি। কিন্তু এখনও অবধি নিচ্ছে, তার জন্য কৃতজ্ঞ আমি চ্যানেলগুলোর কাছে, কৃতজ্ঞ ডিরেক্টর
দর্শকদের কাছে এবং যারা লেখেন তাদের কাছে যে আমাকে কাস্ট করছেন এখনও। চরিত্রটা সম্পর্কে যদি একটু বলেন, একটা চরিত্র খুবই টেনশনের, খুব চ্যালেঞ্জিংও বটে। কারণ আমরা তো গল্প ডেভেলপ করার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম যে দেবশ্রীদি না হলে সম্ভব নয় কেমিস্ট্রি মাসি করা, কিন্তু ভেবে তো ফেলেছি এবার কি হবে, এবার তাকে অ্যাপ্রোচ করতে হবে। তিনি ওয়েব সিরিজ করেননি, হতেই পারে তার এই মাধ্যমে কোনো বিশ্বাস নেই, এই গল্পের ওপরও বিশ্বাস নাও পেতে পারেন। তো খুব বুক ঠুকে আমি আর ঈশিত, আমার ক্রিয়েটিভ ডিরেক্টর, আমরা যাই ওনার সঙ্গে মিট করতে টাইম নিয়ে। আমার এখনও মনে আছে যে টলি ক্লাবের বাইরে আমরা গাড়ি পার্ক করতে করতে টেনশন করছি যে উনি হয়তো অর্ধেক শুনেই একদম দুচ্ছাই করে দেবেন। তো করতে করতে এবার দ্বিতীয়ত খুব স্বাভাবিক, কেন কেমিস্ট্রি মাসি, তারপরে কেমিস্ট্রির কচকচানি ওনাকে বোর করতেও পারে আর কি। তো যত এগোয় কনভারসেশন এবং গল্প যত আমি বলতে থাকি, আমি দেখতে পাই যে উনি বিভোর হয়ে শুনছেন এবং সবটা শেষ করার পর এক কথায় বলেন এটা আমি করতে চাই। আমার ভীষণ পছন্দ হয়েছে গল্পটা। আমার একটা সামাজিক গল্পের কথা বলা হয়েছে, সমাজের বাস্তব চরিত্র, বাস্তব ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে, যেটা মনে হলো দেখে, ট্রেলার দেখে, আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, সেই ক্ষেত্রে কি বার্তা দেবে এই ছবি সমাজকে? কেমিস্ট্রি মাসি শুধুমাত্র যে কেমিস্ট্রি পড়ানোর গল্প কিন্তু নয়, কেমিস্ট্রি মাসি জীবনের কেমিস্ট্রি ঠিক জীবনের কেমিস্ট্রিগুলোর খুঁটিনাটি নিয়ে কথা বলার গল্প। একজন মানুষ, একজন প্রৌঢ়া যিনি 50-55 বছর বয়সে এসে ভাবেন যে তিনি রান্নাঘরের মধ্যে জীবনটাকে আটকাবেন না, এবং এই ভাবনা প্রথার বাইরে কিছু ভাবা মানেই আমাদের দেশে নানা রকমের তাকে সমস্যার মধ্যে পড়তে হয়। এই মানুষটিকেও তাই, কিন্তু কোথাও তিনি হার মানেন না, তিনি লড়তে থাকেন যেভাবে আমরা সাধারণরা লড়ে থাকি। তারই গল্প কিন্তু কেমিস্ট্রি মাসি। আরাম পাই পরিচালনাতে, কিন্তু অভিনয় করতে ভীষণ ভালো লাগে। তোমাকে আবার আমরা অভিনয় করতে কবে দেখব? এটা ডিরেক্টরদের প্রশ্ন করা বেটার, কারণ তাহলে তো আমাকে ডিরেক্ট করতে হয়। এর সাথে আরেকটা একটু অন্য প্রসঙ্গ চলে যায়, বইমেলা চলছে, তুমি একজন কবি, তোমার বইও প্রকাশ পেয়েছে এর আগেও, সেক্ষেত্রে বইমেলায় ঘোরা বা নতুন বই বা নতুন কবিতার সংগ্রহ আবার কবে আসছে? এই তো যাবো, আমার যাওয়াই হয়নি এই কেমিস্ট্রি মাসির চক করে। তো আমাকে আমার যে প্রকাশক, এবার আমার বই বেরোয়নি, কিন্তু তিনি বারবার আমাকে বলছেন এবার আসবে না, তো আমি তো যাবোই, বই মেলা যাবো না হতে পারে কখনো। আচ্ছা, আর শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে নতুন কি আর পরিকল্পনা রয়েছে? রাজনীতি 2, মানে আবার রাজনীতি খুব শিগগিরই আসছে, তারই পরিকল্পনা চলছে, আর বাকিটা রহস্য থাক। ধন্যবাদ সৌরভ। মাই প্রিভিয়াস ওয়ার্কস, আমি আমার যে কাজগুলো বেরোচ্ছে এর মধ্যেই সব কটাকে পাশে বসালে আমার মনে হয় না কারোরই মনে হবে যে দে আর সেম। অ্যান্ড অবভিয়াসলি এটা এমনই একটা চরিত্র যেটা আমি বলবো না যে আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল বা কিছু, বাট আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এরকম একটা চরিত্র করে, বিকজ সৌরভদার পুরো প্রসেসটাই খুব মানে ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে প্রায় 4 মাস ধরে আমাদের শুটিং হয়েছে, ইন দ্য সেন্স যে মানে অনেক গ্যাপ দিয়ে, তো সো নানানভাবে আর কি হি শুটস, এবং হিজ ব্রিফ ইজ অলসো ভেরি ভেরি ডিফারেন্ট। খুব ইন্টারেস্টিং একজন ডিরেক্টর, আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, তার সাথে কাজ করে আমার খুব ভালো লাগলো। চরিত্রটার ব্যাপারে আমি বললামই তো, মানে চরিত্রটা প্রচণ্ড ইন্টারেস্টিং একটা চরিত্র, কারণ খুব রিলেটেবল একটা ক্যারেক্টার। আই এম জাস্ট গিভ মি আ মিনিট, আই এম জাস্ট চ্যালেঞ্জিং বিষয়টা যেটা বলছি, হ্যাঁ আমি বলছি। তো মানে বিষয়টা হচ্ছে যে সৌরভদা আমার কাছে মানে খুব ইন্টারেস্টিং একজন মেকার। হ্যাঁ, তার যা কাজ আমি দেখেছি এর আগে, প্রত্যেকটা কাজই প্রচণ্ড ইন্টারেস্টিং। হ্যাঁ, আমাদের নিউ এজ ফিল্ম মেকারদের মধ্যে হি স্ট্যান্ডস আউট বিকজ হি চুজেস সাবজেক্টস উইচ আর ভেরি ইন্টারেস্টিং। এবং আমি যেটা কিছুক্ষণ আগেও বললাম যে এমন একটা চরিত্র আমাকে সৌরভদা দিয়েছে যে খুব একটা রিভিল করেনি ট্রেলারে একটা কারণে, কারণ কেমিস্ট্রি মাসির মেয়ের ব্যাপারেও খুব একটা রিভিল করেনি ট্রেলারে একটা কারণে, তো সেইভাবে আমি যুক্ত ছিলাম। এবং যে ক্যারেক্টারটাও দিয়েছে সেটা প্রচণ্ড লেয়ার্ড একটা চরিত্র, এবং সেই প্রসেসটাও খুব ইন্টারেস্টিং, যেভাবে হি ডিরেক্টস অ্যান্ড এভরিথিং, উইচ আই হ্যাভ রিয়েলি ভেরি মাচ এনজয়েড। ভালোবাসার দিন, মানে একেবারে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো শুরু হয়, ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, এই ভালোবাসার দিনে তোমাদেরও একটা কি ভালোবাসা প্রকাশ পেতে পারে? আমি আর বলবো না, তবে এইটুকু বলতে পারি যে এই সায়েন্টিফিক কেমিস্ট্রি ছাড়াও আরও অনেক কেমিস্ট্রি রয়েছে গল্পে। থ্যাংক ইউ। অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার একটা নেগেটিভ শেডস আছে, কিন্তু এই সিরিজে আই থিঙ্ক সবচেয়ে বড় কথা যে প্রত্যেক ক্যারেক্টারেরই কিন্তু একটা রিজনিং আছে, তো টোটাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার নয়, গ্রে শেডস আছে, সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। থিয়েটারের কথা বললেন, আপনি থিয়েটার করেন, হ্যাঁ, সেটা কোথায় এবং কি? আমি পদাতিকে থিয়েটার করি, আই এম দি আর্টিস্টিক ডিরেক্টর এট পদাতিক, যেটা শ্যামানন্দজি জালান
এস্টাবলিশ করেছিলেন। সো 1981-এ জয়েন করলাম, 40 বছর হয়ে গেছে পদাতিকের সাথে হিন্দি থিয়েটার এই শহরে অল ওভার ইন্ডিয়া আমরা পারফর্ম করি। চক্রবর্তী আপনাকে যখন প্রথম এই চরিত্রটা করার জন্য অফারটা দিল, তখন কি মনে হয়েছিল? সেই কনফিডেন্টলি এই প্রথম হিন্দির কথাটা ইনিশিয়ালি অবভিয়াসলি একটু ভাবলাম যে করবো কিনা, বাট একটা ছোট্ট একটা অ্যানেকডোট আপনাকে বলি যে অ্যাকচুয়ালি আমার বাবা 60s আর 70s-এ বাংলা নাটক বা বাংলা ছবি করতেন। তো ওনাকে মনে করে আমি ভাবলাম যে উনি যদি সর্বেন্দ্র, তো আমি ভাবলাম যে উনি যদি করতে পারলেন সেই সময় আমিও চেষ্টা করি বাংলা সিরিজে নেবে। ডেফিনেটলি, বাট আই এনজয়েড ইট। আর যেমন আমি বললাম যে এটা অ্যাকচুয়ালি শেষে গিয়ে দেখলাম যে সহজে হয়ে গেল। যারা আপনার পাশে অভিনয় করেছেন, দেবশ্রী রায়, শঙ্কর চক্রবর্তী, সপ্তর্ষি, বা যারা মোটামুটি ধরুন শঙ্কর চক্রবর্তী থেকে শুরু করে সপ্তর্ষি, এরা সকলেই থিয়েটারের মানুষ। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? অ্যাকচুয়ালি খুব সুবিধে হলো, বিকজ আমাদের একটা কমন গ্রাউন্ড ছিল। তো যখন অফ সেটও যখন কথা হতো, ওই কমন গ্রাউন্ডে কিন্তু একটা বন্ধুত্ব হয়ে গেলো আর কি। আর ওদের সাথে যখন ফ্লোরে কাজ করলাম তো কোনো মানে ইয়ে ছিল না, ইট ওয়াজ ভেরি ভেরি ইজি। সিরিয়াল করা বা সিনেমা করার কোনো রকম বাংলায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে? নিশ্চয়ই, সেটা তো হয়েছে। এর আগে অবভিয়াসলি আমি ওই অনিরুদ্ধ রয় চৌধুরীর লস্টে করলাম অভিনয়। তো তার আগে রবি রঞ্জনের মৈত্র যে এডিটর আছেন, ওনার সাথে অনেক বছর আগে মন্ত্র বলে একটা ছবি করেছিলাম। আমল পালেকারের সাথে কৃষ্ণাকালী সিরিয়ালে কাজ করেছিলাম। বাট নর্মালি আমার ওই থিয়েটারের জন্য একটা প্যাশন আছে। হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো একটা অ্যাপেটাইজার ছিল আমার জন্য। তো এরপরে যদি if there is a good character, good team, I would love to.